দর্শক, যেমনটি জানাচ্ছিলাম, নদ নদীর পানি ক্রমশ হ্রাস বৃদ্ধি হচ্ছে এবং একই সাথে শুরু হয়েছে নদী ভাঙন। আমরা এই বিষয়ে আরো বিস্তারিত জানবো, একে একে আমাদের সহকর্মীদের সঙ্গে যুক্ত হব। শুরুতেই যাচ্ছি রংপুরে। দর্শক, রংপুরে রয়েছেন সহকর্মী রেজাউল করিম মানিক, যুক্ত হব মানিকের সঙ্গে। মানিক, জানাবেন রংপুরের কি অবস্থা, নিম্নাঞ্চলে পানি প্রবেশ শুরু করেছে কিনা? নাফিজা, আসলে আপনি যেমনটি বলছিলেন, আসলে নিম্নাঞ্চলে রংপুরে এখনো তেমন পানি প্রবেশ করেনি। আপনি একে যদি বলে রাখি যে চরের যে আবাদি জমিগুলোতে সেগুলোতে কিন্তু পানি উঠেছে, ফলে কৃষকরা কিছুটা বেকায়দায় পড়েছে। আপনাকে একটি বিষয় বলি যে সময়ের বিবর্তনে কিন্তু তিস্তার পানি কমে এবং বাড়ে। অর্থাৎ তিস্তার পানি সকালে থাকলে কিন্তু বিকেলে আবার থাকে না, আবার রাতে বিকেলে থাকলে রাতে কিন্তু আবারও কমে যায়। এই তিস্তার খেলা কিন্তু আসলে তিস্তা পাড়ের মানুষরা দেখতে চান না, তারা কিন্তু চান তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন। একজনের সাথে একটু কথা বলতে চাই। চাচা, আপনি তিস্তা পারে বাড়ি আপনার, কি চান একটু বলবেন আমাদেরকে? আমি তিস্তার পানি বলন সকালে আসে বিকেলে কমে, হ্যাঁ, এবং আমরা নদীক্ষরণ চাই। এই খেলা আমরা দেখতে চাই না আর। ঠিক আছে, ধন্যবাদ। আপনি শুনছিলেন একজন তিস্তা পাড়ের মানুষের কথা। তো ষাটোর্ধ এই বৃদ্ধ তিনি কিন্তু বলছেন যে তিস্তার যে খেলা, এটি কিন্তু আসলে তিস্তা পাড়ের মানুষ আর দেখতে যাচ্ছেন না, সরকারের দিকে তাকিয়ে আছেন কখন অর্থাৎ এই তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন, মেগা প্রজেক্ট বাস্তবায়নের কাজ শুরু করবেন, এমনটাই কিন্তু চাইছেন তিস্তা পাড়ের মানুষ। তবে একটা বিষয় বলে রাখি যে রংপুরের যে গঙ্গাচড়া, পীরগাছা এবং কাউনিয়াতে কিছু কিছু এলাকায় ভাঙ্গন রয়েছে। সেই ভাঙ্গনগুলোতে কিন্তু পানি উন্নয়ন বোর্ড জিও ব্যাগ এবং বালুর বস্তা দিয়ে ঠেকানোর চেষ্টা করেছে, এবং আর চরের যেসব রাস্তাগুলো রয়েছে সেগুলো কিন্তু পানিতে প্লাবিত হয়েছে এবং চরের ফসলগুলো কিন্তু তলিয়ে গিয়ে কিন্তু কৃষকের হাহাকার অবস্থা তৈরি হয়েছে। কৃষকরা বলছেন ধার দেনা করে তারা চাষাবাদ করেছেন এবং ধার দেনা যেটি করেছে সেই ধার দেনা কীভাবে পরিশোধ করবেন সেটি নিয়ে তারা কিন্তু চরম দুশ্চিন্তায় রয়েছে। সব মিলে কিন্তু আসলে আপনি দেখতে পাচ্ছেন যে আমি যে পয়েন্টে রয়েছি এটি কিন্তু মহিপুর পয়েন্ট। এই পয়েন্টের পাশে একটি সেতু রক্ষা বাঁধ রয়েছে, অর্থাৎ পানির চাপ যতই বাড়বে সেটি এই সেতু রক্ষা বাঁধ কিন্তু ততই ভেঙে চুরমার হয়ে যাবে, এবং সেই সাথে কিন্তু লালমনিরহাট এবং রংপুরের যে আঞ্চলিক সড়কটি রয়েছে সেটিও কিন্তু অর্থাৎ ক্ষতিগ্রস্ত হবে এবং সেতুও কিন্তু হুমকির মধ্যে পড়বে। সব মিলে এই ছিল আমার কাছে রংপুর থেকে বন্যার সর্বশেষ খবর। একই খবর জানাবেন সহকর্মী রবিউল হাসান রয়েছেন তিস্তা ব্যারেজে, তার কাছে জানতে চাই যে রবিউল, আপনার ওখানে বন্যার পরিস্থিতি কেমন? রবিউল, দেশ জুড়ে যে কোনো কেনাকাটায় 10,000 টাকার বেশি অফার, তাই পেমেন্ট মানেই বিকাশ। আর ধন্যবাদ। আপনি যেমনটি রংপুরের খবর বলছেন ঠিক তেমনি আমি এখন রয়েছি তিস্তা ব্যারেজ এলাকায়। আপনারা জানেন যে ভোর 6টা এবং সকাল 9টা থেকে তিস্তার পানি বিপদসীমার 1 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। বেলা বাড়ার সাথে সাথে দুপুর 12টায় কিন্তু তা বিপদসীমার 8 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হওয়ার ফলে এখানে লালমনিরহাটে যে 5টি উপজেলা আছে সেই 5টি উপজেলার নিম্ন অঞ্চল কিন্তু প্লাবিত হয়েছে। আমরা যেখানে রয়েছি তিস্তা ব্যারেজ এলাকার, এখানে যে গেট রয়েছে, যে 44টি গেট রয়েছে সেই 44টি গেট কিন্তু খুলে দিয়েছে পানি উন্নয়ন বোর্ড, এবং লালমনিরহাটের যে নিম্ন অঞ্চল রয়েছে সেই নিম্ন অঞ্চলে কিন্তু পানি প্রবেশ করেছে, এখানে জলাবদ্ধতা হয়েছে, এবং বিশেষ করে লালমনিরহাট সদর আদিতপাড়ের যে খুনিয়াগাছ রয়েছে এবং পাশাপাশি যে পানি বাড়া এবং কমার ফলে যে লালমনিরহাটের পানি গত 24 ঘন্টায় কিন্তু 6 সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে বিপদসীমার কিন্তু 55 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। এ কারণে কিন্তু আসলে যে চরাঞ্চল গুলা রয়েছে সেই চরাঞ্চলের কিন্তু নিম্নাঞ্চল প্লাবিত হয়ে পড়েছে। এ কারণে যে ফসল রয়েছে পাট, ধান এবং শাকসবজি সেগুলো কিন্তু তুলে গেছে এবং কৃষকরা কিন্তু ক্ষতিগ্রস্ত হয়ে পড়েছে। এছাড়াও কিন্তু রাস্তাঘাট চলে যা কিন্তু চরাঞ্চলের মানুষের কিন্তু আসলে চলাচলের দুর্ভোগ হয়ে পড়েছে এবং পানিতে থাকায় কিন্তু ইতিমধ্যে হাত পায়ে ঘা দেখা দিতে শুরু করেছে। এছাড়াও কাজকর্ম না থাকায় কিন্তু তাদের যে আর্থিক সংকট সেই সংকটও কিন্তু ইতিমধ্যে শুরু হয়েছে। এছাড়াও কিন্তু এই যমুনা নদী পানি বাড়ার সাথে সাথে চরাঞ্চলের যেমন কাজীপুর রয়েছে সদরের কাওয়াকোলা ইউনিয়ন এবং শাহজাদপুর উপজেলার সোনাতনী এবং কৈজিরু ইউনিয়ন এবং চৌহালি সলিমাবাদ যে 3 কিলোমিটার এলাকা রয়েছে সেখানে কিন্তু ভাঙন দেখা দিয়েছে। ভাঙনে কিন্তু আসলে বসত ভিটা এবং ফসলের জমি কিন্তু হারিয়ে যাচ্ছে এবং একসময় যারা সম্পদশালী
ছিল তারা কিন্তু আসলে মুহূর্তের মধ্যেই নিঃস্ব হয়ে পড়েছে। কিন্তু আমরা পানি উন্নয়ন বোর্ডের সাথে কথা বলেছি, তারা যেটা বলেছে যে চরাঞ্চলে যে ভাঙন, সেই ভাঙন রোধে কিন্তু ব্যবস্থা নেওয়ার কোনো সুযোগ বা বাজেট তাদের নেই। তবে চৌহালিতে যে সলিমাবাদ রয়েছে সেই এলাকায় কিন্তু তারা স্থায়ীবাদের যে প্রকল্প, সেই প্রকল্প কিন্তু তারা জমা দিয়েছে। সেটা পাশ হলে কিন্তু তারা ওই চৌহালিতে স্থায়ীবাদ ব্যবস্থা করবে। তবে এই মুহূর্তে কিন্তু অস্থায়ীভাবে জিও ব্যাগ ফেলে কিন্তু তারা ভাঙন রক্ষার চেষ্টা করছে। সব মিলিয়ে কিন্তু আসলে যে এই পানি বাড়ার সাথে সাথে কিন্তু এই যে চরাঞ্চলে মানুষ রয়েছে তাদের মধ্যে কিন্তু বন্যার যে আতঙ্ক, সেই আতঙ্ক কিন্তু বিরাজ করছে। বিপদসীমা পার হলে কিন্তু মানুষের যে চলাচল, সেই চলাচল করা এবং তাদের যে আয় রোজগার, সেই বিষয়গুলো নিয়ে কিন্তু তাদের আসলে অনেকটা কষ্টকর হয়ে পড়বে। এবং যারা ভাঙন কবলিত হয়ে পড়েছে তারা কিন্তু আসলে এই মুহূর্তে কিন্তু আমরা যেটা জানতে পেরেছি যে তারা খোলা আকাশের নিচে মানবেতর জীবনযাপন করছে, কিন্তু সরকারি সহায়তা কিন্তু এখনো তাদের কাছে পৌঁছেনি। এই অবস্থায় কিন্তু আসলে যারা ভাঙন কবলিত, বন্যা কবলিত, তারা কিন্তু তাদের পাশে দাঁড়ানোর জন্য সরকারি বেসরকারি সহায়তা প্রয়োজন। এই ছিল আমার কাছে শেয়ারগঞ্জের বন্যা পরিস্থিতির সর্বশেষ। একই খবর জানতে চলে যাব আমাদের আরেক সহকর্মী গাইবান্ধায় রয়েছে প্রিন্সের কাছে। প্রিন্স, গাইবান্ধায় গত কয়েকদিন থেকেই নদ নদীর পানি বৃদ্ধি পাচ্ছে। গতকাল তিস্তা নদীর পানি কিছুটা কমলেও আজ থেকে আবার তিস্তা নদীর পানি বৃদ্ধি শুরু হয়েছে। গাইবান্ধার যে প্রধান নদ নদীগুলো রয়েছে সেই প্রধান নদ নদীগুলোর মধ্যে তিস্তা নদীর পানি বেড়েছে 4 সেন্টিমিটার, ব্রহ্মপুত্র যমুনার পানি বেড়েছে 6 সেন্টিমিটার, এখন তা বিপদসীমার 47 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। ঘাঘট নদীর পানি 6 সেন্টিমিটার বেড়ে বিপদসীমা 84 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। এছাড়া বেড়েছে করতোয়া নদীর পানি 36 সেন্টিমিটার, যা এখন বিপদসীমার 111 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। এই নদীর পানি বাড়ার সাথে সাথে গাইবান্ধার নদী তীরবর্তী অঞ্চলগুলোতে দেখা দিয়েছে নদী ভাঙ্গন। বর্তমানে গাইবান্ধার 7টি উপজেলার 7টিতেই নদী ভাঙ্গন চলছে। এর মধ্যে সবথেকে বেশি ভাঙ্গন দেখা দিয়েছে তিস্তা অববাহিকার সুন্দরগঞ্জ এবং যমুনা ব্রহ্মপুত্র অববাহিকার ফুলছড়ি উপজেলায়। এই নদী ভাঙ্গনগুলো যে দেখা দিয়েছে তা যেমন ভাঙছে ফসলি জমি, ভাঙছে রাস্তাঘাট, হুমকির মুখে আছে প্রাথমিক বিদ্যালয়, মাদ্রাসা এবং কবরস্থান, মসজিদ সহ বিভিন্ন স্থাপনা। পানি উন্নয়ন বোর্ডের তথ্য মতে প্রায় 45টি পয়েন্টে ভাঙ্গন দেখা দিয়েছে। বর্তমানে তারা 24টি পয়েন্টে ভাঙ্গন মেরামতের কাজ চলছে এবং আরও 10টি পয়েন্টে ভাঙ্গন মেরামতের জন্য প্রস্তাব পাঠানো হয়েছে। তারা যা বলছে যে ভাঙ্গন মেরামতের জন্য তারা সেই সব অঞ্চলকে গুরুত্ব দিচ্ছে যে অঞ্চলগুলোতে বিভিন্ন স্থাপনা আছে, সেগুলোকে অগ্রাধিকার দিয়ে আগে মেরামত করছে। তবে ভাঙ্গন কবলিত এলাকার মানুষ বলছে যদি এই ভাঙ্গন প্রতিরোধে এখন যে ব্যবস্থাটা নেওয়া হচ্ছে এটি সময় মতো, অর্থাৎ আগে নেওয়া হতো ভাঙ্গন শুরুর আগে, তাহলে তাদেরকে এই রকম দুরবস্থার মধ্যে পড়তে হতো না। গাইবান্ধায় ভাঙ্গন কবলিত 7 জেলা উপজেলা থেকে ভাঙ্গন কবলিত মানুষের যে তালিকা তৈরি করা হয়েছে, এ পর্যন্ত 700 জনের তালিকা তৈরি করা হয়েছে ক্ষতিগ্রস্ত মানুষের। তবে তারা এখন পর্যন্ত কোনো ত্রাণ সহায়তা পায়নি। এই ছিল আমার কাছে গাইবান্ধা থেকে সর্বশেষ সংবাদ। ফিরে যাচ্ছি স্টুডিওতে। নাফিসা। ধন্যবাদ সহকর্মী সাইফুল ইসলাম প্রিন্স, আব্দুস সামাদ সাইম, একই সাথে রবিউল হাসান এবং আমাদের আরও একজন সহকর্মী রেজাউল করিম মানিক। দর্শক, একে একে রংপুর, লালমনিরহাট, সিরাজগঞ্জ এবং গাইবান্ধা থেকে আমাদের সহকর্মীরা যুক্ত হয়েছিলেন। নদী ভাঙন এবং বন্যার শঙ্কা নিয়ে বিস্তারিত জানাচ্ছিলেন তারা।